কালিম্পংয়ের ক্যামেলিয়া লজে তো জায়গা পাওয়া যাবে না স্যার, সব ঘরই বুক হয়ে গেছে। কথাটা শুনেই মনটা ভারী খারাপ হয়ে গিয়েছিল অনিমেষের। গরমের ছুটিতে এবার দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং বেড়ানো হবে ঠিক হয়েছে। দার্জিলিং আর কার্শিয়াং এ বুকিং কমপ্লিট, বাকি ছিল কালিম্পং। ইন্টারনেটে দেখে ক্যামেলিয়া লজটি ভারী পছন্দ হয়েছে রূপা আর অনিমেষ দুজনেরই। দেখুন না একবার ভালো করে, একটা ঘরই তো লাগবে, কোনোভাবে যদি ম্যানেজ করা যায়। খালি নেই একটাও। তবে দেখুন, এই লজটা একেবারে নতুন, মাত্র 3 বছর হলো তৈরি হয়েছে, কিন্তু এর আগে যে বাংলোটায় আমাদের হোটেল ছিল সেটা এখনো আছে, যদিও সেটা পুরনো প্যাটার্নের। সেখানে যদি থাকতে রাজি থাকেন তাহলে একবার দেখতে পারি। পুরনো মানে কি, ভাঙাচোরা নাকি? আরে না না, সবই ঠিকঠাক। হেনরি হাউসের ব্যবস্থাও এইরকমই, শুধু বাড়িটা এখানকার মতো ঝা চকচকে নয়। বাড়িটার নাম বুঝি হেনরি হাউস? হ্যাঁ, এক ব্রিটিশ চা বাগানের মালিকের বাংলো ছিল ওটা। দোনো করে রাজি হয়ে গিয়েছিল অনিমেষ, তবে মনে একটা খুঁতখুঁতুনি ছিলই। কিন্তু আজ সকালে গাড়িটা যখন নুড়ি ঢালার রাস্তা দিয়ে এসে পোর্টিকোতে দাঁড়ালো, তখন নিজের পিঠ নিজেই চাপড়াতে ইচ্ছে করছিল তার। চারিদিকে ছড়ানো সবুজ ঘাসের লনের মাঝখানে দোতলা বাংলো, টুকটুকে লাল টালির ছাদ, দেওয়াল বেয়ে উঠে গোটা বাড়িকেই ছেয়ে ফেলেছে খুব ছোট্ট ছোট্ট বিন্দুর মতো গোলাপি বেগুনি ফুলের ভরা একটা লতা। রিমি তো গাড়ি থেকে নেমেই সামনের লনে খানিকটা ছুটোছুটি করে দিল। বাংলোটা যে রূপারও খুব পছন্দ হয়েছে সেটা তার মুখের খুশি খুশি ভাব দেখে বুঝতে অসুবিধা হলো না। ম্যানেজার জানালেন সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরটায় অনিমেষদের থাকার ব্যবস্থা হয়েছে, বাগানের দিকে ঘর। সব থেকে ভালো ভিউ ওই ঘরটা থেকেই পাওয়া যায়, বুঝলেন তো। ভাগ্য ভালো হলে সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ম্যানেজার যে মোটেই বাড়িয়ে কিছু বলেননি সেটা বোঝা গেল ঘরে ঢুকেই। জানলার পর্দা সরাতেই হিমালয় যেন আদর করে ডেকে নিল দুহাত বাড়িয়ে। বাগানের সবুজ ঘাসের লন গিয়ে মিশেছে পাহাড়ের ঢালে, সেখানে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি পাইন গাছ। তার ওপাশে ঢেউয়ের মতো নীল সবুজ পাহাড়ের সারি ক্রমশ হালকা হতে হতে আকাশ আর মেঘের সঙ্গে মিলেমিশে একাকার। তাদের উল্টো দিকের ঘরটি যদিও তালাবন্ধ, তবে দুপুরের ডাইনিং হলে খেতে গিয়ে আলাপ হলো অন্য দুটি ঘরের বাসিন্দাদের সঙ্গেও। বিকেলে অনিমেষ খেয়াল করলো সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের দরজা দিয়ে একটা বারান্দায় যাওয়া যায়। পূবের বারান্দা, সকালবেলা এখানে বসেও দিব্যি সূর্যোদয় দেখা যায়। কিন্তু সূর্যোদয় দেখতে হলে তো ভোর ভোর উঠতে হবে, তাছাড়া পাহাড়ি জায়গায় সন্ধ্যের পর আর বিশেষ কিছুই করার থাকে না। তার উপর আবার ম্যানেজার বলে দিলেন ডিনার খেয়ে নিতে হবে 9:30টার মধ্যেই, কারণ গেস্টদের খাওয়া হয়ে গেলে রান্নাঘর, ডাইনিং রুম সব জায়গায় তালা লাগিয়ে তারা নিজেদের কোয়ার্টারে চলে যান। গেটের বাইরে পাহারা চৌকি আছে, সেখানে শুধু দারোয়ান থাকে। তাই 9:30টার মধ্যে খাওয়া বিছানা করা সব সারা।
কিন্তু এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায় নাকি? অভ্যেসই নেই। কলকাতায় তো 9:30 মানে সবে সন্ধে রাত্রি। তাই একটা ইংরেজি থ্রিলার হাতে নিয়ে বিছানায় লম্বা হলো অনিমেষ। মার্চের মাঝামাঝি। দিনের বেলায় ঠান্ডা নেই মোটেই, কিন্তু রাতে কম্বলের তলায় ঢুকে আরামই লাগছিল। বইটাও খুব ইন্টারেস্টিং, তাই পিঠে বালিশ দিয়ে বসে পড়ে যাচ্ছিল মন দিয়ে। রাত তখন প্রায় 11:30। বইয়ের মধ্যে রীতিমতো ডুবে আছে অনিমেষ। রিমি রূপা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি হওয়ায় সামনে তাকিয়ে চমকে উঠল। খাটের ঠিক উল্টো দিকেই বাথরুমের দরজা। দরজার ডান পাশে বেশ বড় আয়না লাগানো পুরনো দিনের ড্রেসিং টেবিল। এক ঝলক অনিমেষের মনে হলো ড্রেসিং টেবিলের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, যেন মুখ নিচু করে কিছু খুঁজছে। ভয়ানক চমকে ধর্মর করে উঠে বসে আবার আয়নার দিকে তাকালো অনিমেষ। কোথাও কিছু নেই। বেলজিয়াম গ্লাসের আয়না ঝকঝক করছে, তবে ঘরের মধ্যে কেমন যেন একটা চিমসে গন্ধ। গন্ধটা কি আগে ছিল? কোনো পোকা টোকা মরল নাকি? অনিমেষ সাহসী ছেলে। সে বিছানা ছেড়ে উঠে গোটা ঘর বাথরুম ঘুরে এলো একবার। কোথাও কিছু নেই। অদ্ভুত গন্ধটাও সেভাবে নাকে লাগছে না। পড়ার গতিটা কেটে গেছিল। রাতও অনেকটাই হয়েছে, তাই বই বন্ধ করে শুয়ে পড়ল অনিমেষ। ঘুমিয়েও পড়ল একটু পরে, যদিও মাঝরাতে আর একবার তার মনে হলো ড্রেসিং টেবিলের সামনে কেউ যেন কিছু খুঁজছে, আর সেই চিমসে গন্ধটাও আবার ফিরে এসেছে। কিন্তু তখন চোখের পাতা ভারী, তাই ভালো করে কিছু বোঝার আগেই ঘুমের চাদর আপাদমস্তক ঢেকে ফেলল তাকে। সকালে যখন ঘুম ভাঙল, তখন বাইরে ঝকঝকে আকাশ, নীলচে সবুজ পাহাড়ের শেষে রূপলি রেখায় ধীরে ধীরে সোনালি রং ধরছে। রূপা আর রিমিকেও কোনো রকমের টেনে তুলে সূর্যোদয় দেখা, আর তারপর সারাদিন গাড়ি নিয়ে ডেলো থেকে শুরু করে কালিম্পংয়ের এধারে ওধারে লম্বা চক করে রাতের কথা আর মনে নেই মোটেই। হোটেলে ফিরতে সন্ধে। লাউঞ্জে বসে চা খাওয়ার সময় অনিমেষের মনে হলো হোটেলটা আজ যেন একটু বেশি চুপচাপ। ম্যানেজারের কাছে জানা গেল ওপরে একটা ঘরে গেস্ট আসার কথা আছে, কিন্তু ট্রেন লেট করায় তারা আজ রাতে কালিম্পং পৌঁছাতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তিনজনেই খুব টায়ার্ড বলে রাতের খাবারটা ঘরেই দিয়ে দিতে বলা হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুয়েও পড়ল সবাই তাড়াতাড়ি। ঘুমিয়ে পড়েছিল অনিমেষ, কিন্তু কিসের একটা চেঁচামেচিতে আচমকা ঘুমটা ভেঙে গেল। পাশে রাখা মোবাইলে দেখল রাত 11:30। দরজার বাইরে কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। গেস্টরা তার মানে এসে পৌঁছেছে অবশেষে। উদ্বিগ্ন বয়স্ক মানুষের গলা। রূপা আর রিমি ঘুমাচ্ছে অঘোরে। একটু সময় অপেক্ষা করেও কথা থামছে না দেখে খাট থেকে নামলো অনিমেষ। কারুর কোনো বিপদ আপদ হলো কিনা দেখা দরকার। ম্যানেজার তো বলেছিল রাতে তারা সবাই কোয়ার্টারে চলে যায়। দরজা খুলে অনিমেষ দেখল
করিডোরের আলোটা জ্বলছে না, কিন্তু তাদের ঘরের ঠিক উল্টো দিকের দরজাটা খোলা। ভেতরে আলো দেখা যাচ্ছে, আর সেখান থেকেই কথাবার্তার আওয়াজ আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘর থেকে বেরিয়ে এলেন এক আধবুড়ো সাহেব। ফুলাতা শার্টের সঙ্গে গ্যালিজ দেওয়া প্যান্ট, ওপরে একটা বুক কাটা পুরনো প্যাটার্নের কার্ডিগান। আপন মনে বকবক করছেন। অনিমেষ দরজায় দাঁড়িয়ে আছে। তার দিকে একবার তাকালেনও, কিন্তু কিছুই যেন দেখতে পেলেন না। দৃষ্টিতে একটা অদ্ভুত উদ্বেগ আর বিষণ্ণতা। তারপর পা টেনে টেনে চলে গেলেন বারান্দার দিকে। ঘরের ভিতর থেকে একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ আসছে। কিছু একটা যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কি হয়েছে সেটা তো জানা দরকার। অনিমেষ ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রেলিংয়ে ভর দিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন সাহেব। সন্ধেবেলায় রীতিমতো ঝকঝকে আকাশ ছিল, কিন্তু এখন যেন কোথা থেকে মেঘ এসে ঢেকে ফেলেছে। তারার আলোটুকুও নেই। চারিপাশটা চাপ চাপ অন্ধকারে ঢাকা। শুধু খাদের ধারের পাইন গাছগুলো তার মধ্যেও জুজুবুড়ির মতো মাথা দোলাচ্ছে। বাংলোর সামনের রাস্তার স্ট্রিট লাইটগুলো এখন আর জ্বলছে না। মনে হচ্ছে যেন একটা অন্ধকার প্রাগৈতিহাসিক গুহার মধ্যে ঢুকে আছে হেনরি হাউস। সরি বাবু, তোমাকে আজ আর একবার ডক্টর ওয়াটসনকে নিয়ে আসতে হবে। এত রাতে যাওয়া, আজ ঠান্ডাও পড়েছে। আমি জানি যে আমি তোমাকে বারবার বিরক্ত করছি। ডক্টর ওয়াটসনও বিরক্ত হবেন নিশ্চয়ই। বাট আই এম হেল্পলেস। ডারোটির কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। আই কান্ট টলারেট ইট অ্যানিমোর। আমি চাইছি ঈশ্বর ওকে ডেকে নিন। চিমসে মতো একটা গন্ধ বারান্দাটায়। কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু অনিমেষের শীত করছে না, কারণ তার গায়ে একটা পুরনো মোটা চাদর। শার্টের হাতার কাছে একটু সেলাই খুলে গেছে। এলোমেলো হাওয়ায় ধুতিটা পায়ে জড়িয়ে যাচ্ছে। সাহেবের কথাগুলো ভালো করে শোনার জন্য একটু এগিয়ে বারান্দার রেলিং এর ধারে গিয়ে দাঁড়ালো অনিমেষ। ডারো থেকে তো কম বয়সে দেখনি বাবু। কি সুন্দর দেখতে ছিল, অ্যান্ড ফুল অফ লাইফ। সারাক্ষণ হাসছে, গান গাইছে। সাজগোজ করতে ও চিরকালই খুব ভালোবাসে। অলওয়েজ লুকিং প্রিটি। সাহসও ছিল খুব। আমি যখন এই চা বাগানের কাজ নিয়ে ইন্ডিয়ায় চলে এলাম, সবাই ওকে বারণ করেছিল আমাকে বিয়ে করতে। বাট শি ওয়াজ সো ডেয়ারিং। ও কারোর কথা শোনেনি। আমার সঙ্গে চলে এলো ইন্ডিয়াতে। তখন চা বাগানে গাছ লাগানো হচ্ছে। হোল ডে আই ওয়াজ বিজি, বাট শি নেভার কমপ্লেন্ড। অন্ধকারে আস্তে আস্তে চোখ শুয়ে আসছে অনিমেষের। বাংলোর থেকে বেরিয়ে বাদিকে কিছুটা গেলেই ক্যামেলিয়া লজ। 4 তলা বাড়িটা দিব্যি দেখা যায় বারান্দা থেকে, কিন্তু এখন সেখানে শুধু অন্ধকারের সমুদ্র। টেলিভিশন সেন্টারের একচোখো দৈত্যের মতো লাল আলোটাও
সময়ের পাঁচিলের আড়ালে গা ঢাকা দিয়েছে। রাস্তার ওপাশে গলফ ক্লাবের সাদা রং করা কাঠের বেড়াটা উধাও। একটা কালো পেঁচা নিঃশব্দের ডানা নেড়ে উড়ে গেল। তার পাখার ঠান্ডা হাওয়া লাগলো অনিমেষের মুখে। জানো বাবু, ডরথি আমার সঙ্গে যখন পার্টিতে যেত সবাই ওর সঙ্গে নাচতে চাইতো। ওর দিদি বলেছিল ইন্ডিয়াতে শুধু সাপ, বাঘ আর ম্যালেরিয়া ভয়, কিন্তু ডরথি পরে আমাকে বলেছে ইন্ডিয়ার মতো এত সুন্দর জায়গা ও আগে দেখেনি। স্পেশালি কালিম্পং তো হেভেনলি। এই বারান্দায় বসে চা খেতে খেতে কত গল্প করেছি আমরা। শোনো বাবু, তুমি ডক্টর ওয়াটসনকে বলবে ওকে আসতেই হবে। হি মাস্ট কাম। আর একটা দিন ওকে বাঁচিয়ে রাখতে হবে। টুমোরো ইজ আর ডেথ ডে। ডরথি আমার কাছে একটা গিফট চেয়েছে। আমাদের এত বছরে বিয়ে হয়েছে, ও যখন যা চেয়েছে আমি দিয়েছি। I must fulfill her last wish. She wants a deep red lipstick. ডিউক টি গার্ডেনের মিস্টার স্যামসন কলকাতা গেছেন। ওকে আমি বলে দিয়েছি ও নিয়ে আসবে। He will come back tomorrow. ততক্ষণ ডরথিকে বাঁচিয়ে রাখতেই হবে। বাবু, তুমি আর দেরি করো না। সাহেবের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একটা গলার আওয়াজ শোনা গেল। Look, darling. অনিমেষ চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখল বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক মেম সাহেব। দেখেই বোঝা যায় এক সময় অপরূপ সুন্দরী ছিলেন, কিন্তু এখন রুগ্ন চেহারা। দু চোখের কোলে কালি, এলোমেলো চুল, সাধারণ একটা গাউন পরা, গায়ে গরম জামা, মুখের কোনো প্রসাধনও নেই, শুধু ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগানো। কিন্তু মেম সাহেব হাঁপাচ্ছেন, এক্ষুনি যেন পড়ে যাবেন। ও মাই গড! সাহেব দৌড়ে গিয়েই মেম সাহেবকে প্রায় কোলপাজা করে নিয়ে ভেতরে চলে গেলেন। চাদরটা বারান্দার রেলিংয়ে উঠে থাকা পেরেকে আটকে গেছে। ছাড়াতে কয়েক সেকেন্ড দেরি হলো অনিমেষের, তার মধ্যেই সব ভোঁভা। বারান্দার দরজায় এসে অনিমেষ দেখল করিডোরের আলোটা আগের মতোই জ্বলছে। তাদের ঘরের উল্টো দিকের দরজায় ল্যাচ টানা, তালা লাগানো। অনিমেষের পরনে আবারও চেনা রাত পোশাক। চমকটা সামলে ওঠার আগেই একটা পরিত্রাহী আর্তনাদ কানে এলো অনিমেষের। রূপার গলা। কোনো রকমে ছুটে ঘরে ঢুকে আলোটা জ্বালাতেই চোখে পড়ল খাটের ওপরে উঠে বসেছে রূপা। ভয়ে চোখ ঠেলে বেরিয়ে এসেছে, মুখ সাদা। অনেক কষ্টে তাকে শান্ত করার পর রূপা বলল, একটু আগে ঘুম ভেঙে সে দেখে যে অনিমেষ বিছানায় নেই। রূপা ধরেই নিয়েছিল যে অনিমেষ বাথরুমে গেছে। নিজেও একবার যাবে কিনা ভেবে উঠে বসতেই তার নজর পড়ে ড্রেসিং টেবিলের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। প্রথমটায় রূপা ভেবেছিল অনিমেষই হয়তো, কিন্তু তারপরেই বুঝতে পারে দাঁড়ানো ব্যক্তিটি একজন মহিলা। ড্রেসিং টেবিলের আয়নার কাছে মুখটা এগিয়ে নিয়ে গিয়ে কিছু করছেন তিনি, আর গোটা ঘরটা ভরে আছে একটা চিমসে গন্ধে। ব্যাপারটা বুঝেই
রূপার গলা থেকে ভয়ের একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে, আর সেটা শুনেই মহিলা ঘুরে দাঁড়ান। একজন মেম সাহেব, বুঝলে, বড় বড় চোখ, গাউন পরে আছে, আমার দিকে একবার তাকিয়েই বেরিয়ে চলে গেল। দরজাটা বন্ধ ছিল, গলে চলে গেল। বাকি রাতটা ঘরের আলো জ্বালিয়ে কোনো রকমে কাটালো দুজনে। ভোরের আলো ফুটেছে দেখে শুয়ে পড়েছিল। 7টা নাগাদ বেডটি নিয়ে এলো লজের বেয়ারা মজিদ, তার পেছনেই ম্যানেজার অমর গিরি। অনিমেষের মুখের দিকে একবার তাকিয়েই বেয়ারাটাকে চা রেখে চলে যেতে বলেন তিনি। তারপর নিজেই কাপে চা ঢেলে দিতে দিতে বললেন, ভুলটা আমারই। কাল যে 22শে মার্চ খেয়াল ছিল না আমার। প্রতিবারই মনে করে রাখি ওই দিনটায় গেস্ট নিই না। ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। অনিমেষের কথায় একটু বিষণ্ণ হেসে টিপট থেকে নিজের জন্য 1 কাপ চা ঢেলে নিলেন অমরগিরি। তারপর বললেন, উইলিয়াম হেনরি ছিলেন টি প্ল্যান্টার। ব্রিটিশ ইংল্যান্ড থেকে এসেছিলেন। তার স্ত্রী ডরোথি হেনরি অপূর্ব সুন্দরী। দুজনের মিলমিশো ছিল খুব। স্বামী স্ত্রী মিলে প্ল্যান করে এই হেনরি হাউস তৈরি করেছিলেন। বাংলোর গায়ে এই যে লতা দেখছেন, এটা নাকি মিসেস হেনরি নিজের হাতে লাগান। ভালোবেসে ফেলেছিলেন কালিম্পংকে। নিউমোনিয়া হয়েছিল মেম সাহেবের। তখন এসব জায়গায় ডাক্তার বদ্যি পাওয়াই যায় না। তবু ওয়াটসন নামে একজন ছিলেন, তিনিই চিকিৎসা করেছিলেন। শুনেছি চা বাগানে হেড ক্লার্ক ছিলেন এক বাঙালি ভদ্রলোক। হেনরি তাকে খুব পছন্দ করতেন। শেষ জীবনটা সাহেবের দেখাশোনাও তিনি করেন। মেম সাহেবের জন্মদিন ছিল 12ই মার্চ, আর আগের দিন রাত্রে খুব বাড়াবাড়ি হয়। বাঙালি বাবু নাকি রাতের অন্ধকারে পায়ে হেঁটে ওয়াটসনকে ডাকতে গিয়েছিলেন, কিন্তু ডাক্তার আসার আগেই ভোর রাতে মিসেস হেনরি মারা যান। বছর খানেক পরে উইলিয়াম হেনরিও মারা যাওয়ার পর বাড়ি বিক্রি হয়ে যায়। কিন্তু সাহেব আর মেম সাহেব নাকি এখনো প্রতি বছর 12ই মার্চ রাতে ফিরে আসেন ওই বাড়িতে। কিসের টানে কে জানে। ফেরার ট্রেন রাতে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়বে ওরা। মনটা কেমন যেন ভার হয়ে আছে অনিমেষের। বারবার চোখ চলে যাচ্ছে বন্ধ দরজাটার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে রূপা তৈরি হচ্ছিল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন চমকে উঠল অনিমেষ। রিমিকে নিয়ে রূপা ডাইনিং হলে গেছে। অনিমেষ সোজা গিয়ে ঢুকলো ম্যানেজারের ঘরে। ওদের ঘরটা একটু খুলে দিন প্লিজ। ওপরের ঘরটা? কেন বলুন তো? দরকার আছে, জরুরি দরকার। তালাটা খুলে দিয়ে নিচে নেমে গেলেন মিস্টার গিরি। পাল্লা দুটো ভেজানো। হালকা চাপ দিতেই খুলে গেল। ভেতরের আধো অন্ধকার। অনিমেষ ঘরের ভেতরে দুপা এগোতেই হঠাৎ কোথা থেকে উড়ে আসা হাওয়ায় বন্ধ হয়ে গেল দরজার পাল্লা দুটো।
সেই চিমসে গন্ধটা ফিরে আসছে। অনিমেষ পকেট থেকে বার করলো লিপস্টিকটা। রূপার মেকআপ বক্সে ছিল, গাঢ় লাল রং। সামনের টেবিলের ওপর লিপস্টিকটা রেখে দিল। চিমসে গন্ধটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, একটা হালকা মিষ্টি ল্যাভেন্ডারের গন্ধ। অনেক দিনের স্বাদ মিটেছে ডরোথি হেনরির। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে ল্যাচ টেনে দরজাটা বন্ধ করে দিল অনিমেষ।